আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো কোনা রাফায়েল? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আছি। আমরা গত ক্লাসটা কয় তারিখে করছিলাম মনে আছে? 23 তারিখে স্যার। 23 তারিখ করছিলাম না? জি স্যার। আজকে হলো 28। তারিখ বুধবারে। হ্যাঁ হ্যাঁ, ডেমোগ্রাফি পড়ছিলাম। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদ আউয়াল, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার কেমন আছেন স্যার? আছি, ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম অন্তিকা। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছি আলহামদুলিল্লাহ। 26 জন এসে গেছে। এখন তো আমরা সবাই একসাথে ক্লাস করি, তাই না? 60 জন। জি জি স্যার। স্যার। ঠিক আছে। আহ, 51 আসছে। 51, 53। মাহিন আসছে, মাহিন। কমাল। স্যার, মাহিনের ওইখানে নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে, এই বলছে জন্য না? জয়েন করতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এদিকে তমালের খবর কি? মাইন কোথায় আছে? ইয়াতে, গাজীপুরে? স্যার ওইটা তো শিওর না, কিন্তু ওখানে যেখানে আছে ওখানে নেটওয়ার্ক পাইতেছে না, মানে একবার আসে একবার যায়। আমার সাথে আচ্ছা কথা ঠিক আছে, হয়েছিল, ওখানে সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নাই।
সাবরিনা আসছে। হ্যাঁ, কি ক্লাস করবি না তুই? হ্যাঁ হ্যাঁ, আমরা শুরু করবো এখন। 27 জন আসছে মাত্র, আর একটু আসুন। টোটাল তো আমাদের 60 জন হওয়ার কথা, তাই না? 50 + 10। আমরা গত ক্লাসে ডেমোগ্রাফি পড়ছিলাম, তোমরা পড়ছিলা ডেমোগ্রাফিটা? জি স্যার। একটু দেখছিলা? আচ্ছা, আজকে একটা সুন্দর পর্ব, সেন্সাস। আজকে আমরা পড়ব হলো সেন্সাস, আদমশুমারি। এই আসতেছে না কেন? তোমার আসছে। তোমার দেরি হয়ে গেছে ক্লাসে। স্যার আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক ছিল না নাকি? হুম? আহসান হাবিব আসছে। আহসান হাবিব 51 সারা, 53 সুরায়া জাহান, অর্ধেক আসছে 30 জন। মাহমুদ আসছে, নূরে জান্নাত, এই মাত্র 32 জন আসছে। কিভাবে শুরু করব 60 জনের মধ্যে? আমরা 4 মিনিট দেখবো, ঠিক আছে সূচনা? জি স্যার। জানে তো গত ক্লাসে তো ছিল সব অনেক, প্রায় কতজন ছিল আমার খেয়াল নাই। পার্সেন্টেজ রাখতেছো তো সূচনা? জি স্যার, রাখতেছিলাম স্যার, 40+ ছিল। রেখে দিও পার্সেন্টেজ, পরে আমাকে দিও। ফিফটি আসছে না? সুরায়া জাহান, মোমো? জি স্যার। হ্যাঁ ঠিক আছে। ইয়াকে দেখতেছ না? আহসান হাবিব আসে না এখনো। সামিয়া ইসলাম সারা 51।
আমরা ইয়াটা দেখি একটু, ডেমোগ্রাফিটা ওরা আসতে আসতে, তারপর আমরা মিনিট এরপর আর নিও না, আমরা জয়েন্ট দিতে দিব না। কিন্তু ক্লাসে নাই, কই স্যার তুই পাইতেছ না। আমরা ওরা আগেটা দেখে নিই। আমরা গত ক্লাসে আমরা ডেমোগ্রাফি পড়ছিলাম না? এই যে ডেমোগ্রাফি, এটা ছিল ডেমোগ্রাফির সংজ্ঞাটা। করে ফেলছো না তোমরা? এর মধ্যে লেখা হয়ে গেছে অ্যাসাইনমেন্টও। ডেমোগ্রাফিক কোশ্চেনগুলো দিছিলাম আমরা অ্যাসাইনমেন্টের জন্য। না স্যার, ডেমোগ্রাফি স্যার দেওয়া হয় নাই স্যার। ডেমোগ্রাফি পড়ি নাই গত ক্লাসে। পড়া হয়েছে স্যার, মানে যে অ্যাসাইনমেন্টের কোশ্চেন দেওয়া হয় নাই। আচ্ছা, দিয়ে দেবো আজকে, আজকে দিয়ে দেবো। আমরা শুরু করব এখন। ধরো প্রায় 15 মিনিট হয়ে গেছে, আর আমি জয়েন নিব না। সূচনা 33 জনকে পার্সেন্টেজ দিয়ে দিও। হ্যাঁ জি স্যার। আচ্ছা, আর দিও না। আমরা এখন আর জয়েন নিব না, কারণ এখন থেকে আসতে থাকলে ক্লাসের জয়েন নিতে গেলে দেরি হয়ে যাবে। এখন বাজে হলো 10টা 11টার উপরে বেশি। ওকে, আমরা আজকে পর্ব হলো একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হলো সেন্সাস। সেন্সাসের বাংলা হলো আদমশুমারি। আসতেছে সামনের বছরই কিন্তু সেন্সাস হবে, ঠিক আছে? সামনের বছরই 2021-এই সেন্সাস হবে, প্রস্তুতি চলছে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তোমার নাম শুনছো? বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ পরিসংখ্যান। জি স্যার। এটার অফিস কোথায় জানো তোমরা? কি দেখছো এটার অফিসটা? না স্যার। বড় বিরাট বিরাট একটা অফিস আছে। এটা হলো আগারগাঁও। আগারগাঁওয়ে তোমরা রেডিও বাংলাদেশের অফিসটা দেখছো কখনো? বাংলাদেশ বেতার ওইখানে। তারপরে আবহাওয়া অধিদপ্তরের অফিস আছে ওইখানে। আমাদের বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এদের দায়িত্ব হলো, এটাকে আমরা সংক্ষেপে বলি বিবিএস। বিবিএস, এবং এরা প্রতি বছর একটা, মানে যখন একটা ইয়া হয়, সেন্সাস হয়, সেন্সাস হওয়ার পর একটা বই বার করে। 2021 সালে যখন সেন্সাস হবে, প্রায় 2 থেকে 3 মাস সময় লাগে আদমশুমারি করতে। ওই বছরের মাঝামাঝি সময় গিয়ে ওরা বইটা বার করে, এবং ওই বইয়ে সেন্সাসে খালি আমরা মানুষ গণনা করি না, আরো অনেক কিছু করি, যেটা আমরা পড়বো এখন সেন্সাসে। যদিও নাম আদমশুমারি, মানে একটা দেশের সার্বিক জনসংখ্যা গণনা করা, সেই সাথে আমরা অন্যান্য অনেক কিছু সেখানে দেখি। এবং এই তথ্যগুলি আমরা, ওরা যে পুস্তিকাটা বা একটা বই প্রকাশ করে, সেই বইয়ের মধ্যে থাকে। যখন তোমরা 4th ইয়ারে গিয়ে থিসিস করবা, রিসার্চ করবা, বা ভবিষ্যতে তখন যদি কোনো তথ্য লাগে, আমরা ওই বইটা থেকে সব তথ্য পাই, গবেষণা সংক্রান্ত তথ্য। যদিও সেন্সাস 10 বছর পর পর একবার হয়, তো প্রতি বছরই ওরা বইটা এডিট করে করে বার করে। তাহলে সেন্সাস অর্থাৎ আদমশুমারি সংজ্ঞাটা কি? টোটাল অ্যাটেন্ডেন্স আছে কিন্তু 36। ওকে, দেখো, আদমশুমারি the total process of collecting, compiling। স্যার আমি কথা অনেক আস্তে শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো তো শোনা যায়? জি স্যার। এখন ঠিক মতো শোনা যাচ্ছে? দেখো সবাই বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। কারো আস্তে শোনা গেলে বলো, আমি জোরে বলবো। না স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, সেন্সাস বা আদমশুমারি সংজ্ঞাটা কি? The total process of collecting,
compiling and publishing demographic, economic, and social data pertaining at a specific time or times to all person in a country or delimited territory. এগুলো আমাদের সেন্সাসের সংজ্ঞা। টোটাল প্রসেস, একটা সম্পূর্ণ প্রক্রিয়া। কি প্রক্রিয়াটা কি আছে? কালেক্টিং, সংগ্রহ করা, কম্পাইলিং, সুবিন্যস্ত করা বা সাজানো, পাবলিশিং, প্রকাশ করা। কি সংগ্রহ করবে? সংগ্রহ করার পর সাজাবে কি তথ্য? ডেমোগ্রাফিক, মানে জনসংখ্যা কত, কোন বয়সে কত জনসংখ্যা, ছেলে কত, মেয়ে কত, এইগুলি বলে ডেমোগ্রাফিক ক্যারেক্টার। ইকোনমি, আর্থিক অবস্থা, গড় আয় কত, মানে কত রোজগারে, কত স্যালারি লোকজন কত। সোশিয়াল, ঘর বাড়ি কত, পাকা হাউস কত, কাঁচা বাড়ি কত, মোট ঘর বাড়ির সংখ্যা কত, ইত্যাদি সংক্রান্ত তথ্য। ডাটা মানে তথ্য। পার্টেনিং এট এ স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট সময়ে। আমরা এটা করি 10 বছর পর পর, অর টাইমস, অথবা কোনো কোনো সময় যদি প্রয়োজন হয় 1 বছর 2 বছর পর পর আমরা অ্যাডহক বেসিসে এই তথ্য সংগ্রহ করতে পারি। টু অল পার্সন, সমস্ত জনগোষ্ঠীর, ইন এ কান্ট্রি, একটা দেশের, অর ডেলিমিটেড টেরিটরি, অথবা একটা নির্দিষ্ট ভূখণ্ডের। একটা দেশ বা একটা নির্দিষ্ট ভূখণ্ডের ডেমোগ্রাফিক, ইকোনমিক এবং সোশিয়াল ডাটা, একটা নির্দিষ্ট সময়ের তথ্য সংগ্রহ করা, সুবিন্যস্ত করা অথবা সাজানো এবং প্রকাশ করা, এই যে প্রক্রিয়াটা তাকে বলা হয় সেন্সাস। কোন একটা নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট অঞ্চলের একটা নির্দিষ্ট সময়ের জনগোষ্ঠীর ডেমোগ্রাফিক, ইকোনমিক এবং সোশিয়াল ডাটা সংগ্রহ করা, সুবিন্যস্ত করা বা সাজানো এবং প্রকাশ করার যে প্রক্রিয়া তাকে বলা হয় সেন্সাস। ডাটা পার্টেনিং মানে কি স্যার? সংক্রান্ত, পার্টেনিং মানে সংক্রান্ত, নির্দিষ্ট সময়ের সংক্রান্ত, অথবা কোনো ব্যক্তি এবং কোন একটা দেশ বা নির্দিষ্ট এলাকা সংক্রান্ত। পার্টেনিং মানে সংক্রান্ত, রিলেটেড। ডাটা রিলেটেড টু মানে একটা নির্দিষ্ট সময় সংক্রান্ত, অথবা টাইমস। এখন আমরা তো 10 বছর পর পর করি, কোন একটা কারণে কোন একটা দেশে হয়তো 5 বছর পরে আবার জনসংখ্যার বা এই যে কোনো একটা তথ্য দরকার পড়লো, তখন আমরা অ্যাডহক বেসিসে, অস্থায়ী ভিত্তিতে একটা সার্ভে করে ফেলতে পারি। The total process of collecting, compiling, and publishing demographic, economic, and social data pertaining at a specific time, একটা নির্দিষ্ট সময় সংক্রান্ত, অথবা টাইমস, টু অল পার্সন, যত লোক আছে ওই কোথায়, ইন এ কান্ট্রি, একটা দেশ, অথবা ডেলিমিটেড টেরিটরি, অথবা নির্দিষ্ট ভূখণ্ডে। একটা নির্দিষ্ট ভূখণ্ডে অথবা একটা নির্দিষ্ট দেশে সার্বিক জনসংখ্যা, একটা নির্দিষ্ট সময়ের ডেমোগ্রাফিক, ইকোনমিক এবং সোশিয়াল ডাটা সংগ্রহ করা, সুবিন্যস্ত করা এবং প্রকাশ করার যে প্রক্রিয়া তাকে বলা হয় সেন্সাস। এটি আমাদের সংজ্ঞাটা। নিচে কিছু তথ্য দিচ্ছে। কাউন্টিং, এই আমরা আসলে এই প্রথম সংজ্ঞাটা দিব, 4 লাইনে যে সংজ্ঞাটা আমরা দিলাম। কাউন্টিং অর ক্যালকুলেশন অফ টোটাল নাম্বার অফ পপুলেশন ইন এ কান্ট্রি অর ডেলিমিটেড টেরিটরি। এগুলো আংশিক তথ্য আসছে, এখানে খালি জনসংখ্যাটা আসছে, কিন্তু ইকোনমিক সোশিয়ালটা। পপুলেশন অফ এ সেন্সাস ইয়ার ইজ নোন ফ্রম দ্য সেন্সাস রিপোর্ট। একটা সেন্সাস ইয়ারের যে একটা মানে কি বলে আদমশুমারির বছরে জনসংখ্যার আমরা কোত্থেকে পাবো? এই যে তথ্যটা প্রকাশ করবে, পাবলিশ করবে, সেই রিপোর্ট থেকে আমরা কোন একটা দেশ বা কোন একটা নির্দিষ্ট অঞ্চলের ওই আদমশুমারি বর্ষের জনসংখ্যা আমরা পাবো। The population of the census year is known from the census report. তারা যখন আদমশুমারি করার পরে যখন যে প্রতিবেদনটা প্রকাশ করবে, প্রকাশিত প্রতিবেদন থেকে আমরা ওই দেশের জনসংখ্যা সম্পর্কে জানতে পারবো। কিন্তু সংজ্ঞাটা হবে প্রথম 4 লাইন। Census may be defined as the total process of collecting, compiling, and publishing demographic, economic, and social data. সব আছে। আমরা যদিও বলি আদমশুমারি, খালি মানুষই আদমই গণনা করি না, সেই সংক্রান্ত বয়স, লিঙ্গ, তাদের আর্থিক অবস্থা, তাদের ঘর বাড়ি ইত্যাদি সার্বিক সব তথ্য আমরা সংগ্রহ করি, করে আমরা সেটাকে আগে সাজাবো, কম্পাইল করব, সাজানোর পর আমরা প্রকাশ করব। এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটাকে বলা হয় সেন্সাস। টাইপস অফ সেন্সাস। আদমশুমারি 2 ধরনের হতে পারে। ডি ফ্যাক্টো, দেখো আমরা কিভাবে লিখছি, ডি ফ্যাক্টো আর ডি জুরি। সেন্সাসের প্রক্রিয়াটা 2 ধরনের হতে পারে। ডি ফ্যাক্টো
when a person is counted at the place where he or she is found at the time of counting. আদম শুমারি গণনা করার কালীন যে যেখানে আছে সেখান থেকে তার গণনা নিয়ে আসাকে বলা হয় ডিফ্যাক্টো। মানে আমাদের এই জনসংখ্যা গণনাকারীরা যখন মাঠে চলে যাবে, ফিল্ডে চলে যাবে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরে যখন প্রশ্নপত্র বা ফর্ম দিয়ে তাদেরকে আমরা বলবো যাও তোমরা, তখন তারা যে যেখানে পারে, মানে এখানে কোনো নির্দিষ্ট বাসা বাড়িতে যাবে না, বাসায় কজন আছে, রেল স্টেশনে কজন আছে, স্টিমার ঘাটে কজন আছে, স্কুলে কজন আছে, কলেজ, অর্থাৎ যে যেখানে আছে সেখান থেকে জনসংখ্যা গণনা করে নিয়ে আসার যে প্রক্রিয়া তাকে বলা হয় ডি ফ্যাক্টো। দি জুরি, when a person is counted at the place of his residence, his or her normal, when a person is counted at the place of his or her usual or normal residence, population count only of permanent residence. এটা হলো যে যেখানে আছে সেখানে করবে না, বাসায় যাবে, বাসায় গিয়ে পরিবার প্রধানকে সাথে কথা বলবে, যিনি পরিবার প্রধান তার থেকে ওই পরিবারের সদস্য সংখ্যা কত, যাবতীয় তথ্য যা যা নেওয়ার ওইখান থেকে নিবে। তবে এখানে স্থায়ী বাসিন্দাদেরই গণনা করা হবে। আমার বাসায় একজন মেহমান আসছে আর এলাকা থেকে, তাকে আমরা আমার এলাকায় ধরবো না, তাকে ধরা হবে তার বাসায় যে গণনাকারী যাবে সেখানে যে পরিবার প্রধান আছে তার থেকে তথ্য নিয়ে তাকে ওইখানে গণনা করা হবে, নাহলে কিন্তু ডাবল কাউন্টিং হয়ে যাবে। দুইটা, একটা হল ডিফ্যাক্টো, যে যেখানে অবস্থান করতেছে গণনাকারীরা সেখান থেকে তার তথ্য নিয়ে আসবে, দিস ইজ ডিফ্যাক্টো। ডি জুরি, এখানে স্থায়ী বাসিন্দা হিসাবে গণনাকারীরা বাসা বাসা যাবে, পরিবার প্রধানের সাথে আলাপ করবে, ওই পরিবার প্রধানের সাথে আলাপ করে ওই বাসার যারা স্থায়ী বাসিন্দা তাদের সম্পর্কে তথ্য নিয়ে আসবে, দিস ইজ ডি জুরি। এক এক দেশে এক এক রকম পদ্ধতি অনুসরণ করা হয়। আমাদের সেন্সাসের দুইটা পদ্ধতি ডি ফ্যাক্টো। ডি ফ্যাক্টো হলো a person is when a person is found where he is staying, যখন একটা ব্যক্তিকে যেখানে পাওয়া যাবে সেখান থেকে গণনা করে নিয়ে আসবে, দিস ইজ ডি ফ্যাক্টো। আর ডি জুরি হলো স্থায়ী বাসিন্দা হিসাবে বাসায় গিয়ে গিয়ে সেখান থেকে যে তথ্যটা আনবে তাকে বলা হয় ডি জুরি। The census may be of two types: de facto, when a person is counted at the place where he or she is found at the time of counting, গণনা করার সময় যে যাকে যেখানে পাবে। The jury, when a person is counted at the place of his or her own usual or normal residence, that is population count only of the permanent residence. বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন এটা তো গেল পদ্ধতি, এটা গেল প্রক্রিয়া, মানে ধরন। কয় ধরনের সেন্সাস? দুই ধরনের, ডিফ্যাক্টো হইতে পারে, ডি জুরি। এটা পদ্ধতি কিভাবে গণনা করবে? বাই এনামোরেশন, বাই কোয়েশ্চেনিয়ার, বাই কম্বিনেশন মেথড। এনামোরেশন, এনামোরেট মানে গণনা করা। দি এনামোরেটর, দ্যাট ইজ গণনাকারীরা, ভিজিটস এভরি হোম ইন হিজ অর হার এরিয়া এন্ড ইলিসিট, খুঁজে বের করে, ইলিসিট মানে খুঁজে বের করা, দ্য ডিজায়ার্ড ইনফরমেশন ফ্রম দ্য হেড অফ দ্য ফ্যামিলি অর দ্য রেসপন্সিবল ফ্যামিলি মেম্বার। ইনামোরেটর, গণনাকারীরা বাসায় যাবে, বাসায় গিয়ে বসবে, পরিবার প্রধান বা দায়িত্বশীল যিনি আছেন তার সাথে কথা বলবে, কথা বলে যে প্রশ্নপত্র বা ফর্ম নিয়ে যাবে সেই তথ্যগুলি তাকে জানাবে, জানালে পরে তার থেকে বসে বসে সেই তথ্যগুলি নিবে। দিস ইজ বাই ইনামোরেশন, মানে গণনাকারী হাতে থাকবে প্রশ্নপত্র বা ফর্মটা, তথ্য সংগ্রহের যে ইনস্ট্রুমেন্টটা সেটা তার হাতে থাকবে। সে পরিবার প্রধানের সাথে আলাপ করার পরে, কে আসতে চেষ্টা করতেছে এখন? সাদিয়া আফরিন এতক্ষণে চেষ্টা করতেছে। ওকে ছিল আগে সূচনা? আমাদের কিন্তু 36 আছে, এখন আমরা সাদিয়া আফরিনকে নিব না, আধা ঘন্টা পরে ক্লাসে আসবে, ক্যান্সেল। আজকে কিন্তু 36 হাজিরা। আচ্ছা, তাহলে আমরা তিন পদ্ধতি বা ইনামোরেশন, গণনাকারীরা বাড়িতে যাবে, গিয়ে বসবে, পরিবার প্রধান বা দায়িত্বশীল ব্যক্তিকে ডাকবে, তার সাথে কথা বলবে, তথ্য নিবে, তথ্য নিয়ে গণনাকারী হাতে যে কাগজটা থাকবে সেই তথ্যগুলি সেই কাগজে লিপিবদ্ধ করে নিয়ে আসবে। দিস ইজ বাই এনামোরেশন। বাই কোশ্চেনিয়ার, a questionnaire form is handed over to the family or the household. বলো স্যার, ওরা কি স্যার সব বাসায় বাসায় যায়? একেবারে এই তো কিছুদিন 2021 সাল আসতে দেখবা তোমাদের বাসায় গিয়ে হাজির হয়ে গেছে। সে এত কভার করে কিভাবে? অনেক আছে তো, অনেক অনেক। এই জন্য তো অলরেডি ট্রেনিং শুরু হয়ে গেছে। যারা এই ইনামোরেটর মানে গণনাকারী, ওদেরকে কিন্তু 1 বছর আগে থেকে ট্রেনিং শুরু করে।
একটা হিসাব করা হয় বাংলাদেশে। আমাদের আগের সেন্সাস থেকে আমরা রেকর্ড পাই বাংলাদেশে বাড়ি কয়টা আছে, ফ্যামিলি কয়টা আছে, কতগুলি জনগণ লাগবে, একটা হিসাব করে ফেলার ক্যালকুলেশন। ওই হিসাবে গণনাকারী নিয়োগ দেওয়া হয়। নিয়োগ দেওয়ার পর তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেওয়ার পর তাদেরকে আমরা ফর্মগুলি বুঝিয়ে দিই কিভাবে কথাবার্তাগুলি বলবে। অনেক লাগে গণনাকারী। তাহলে এখানে গণনাকারী বাসায় যাবে, পরিবার প্রধানের সাথে আলাপ করবে, তার থেকে তথ্য নিবে, গণনাকারীর কাছে হাতে যে ফর্মটা বা থাকবে সেটা সে পূরণ করে নিয়ে আসবে। দিস ইজ কল্ড বাই ইনামোরেশন। একটা আছে বাই কোশ্চেনিয়ার। গণনাকারী যাবে, একটা প্রশ্নপত্র নিয়ে যাবে, যা যা তথ্য দরকার আমাদের সেন্সাসের, যা যা তথ্য দরকার, ডেমোগ্রাফিক, ইকোনমিক, সোশিয়াল, এই রিলেটেড যা যা তথ্য, সমস্ত প্রশ্নগুলি আমাদের প্রশ্নপত্রে। গণনাকারী the questionnaire form is handed over to the family or the household head who is to fill up the form. গিয়ে তারা পরিবার প্রধান বা দায়িত্বশীল ব্যক্তিকে নিয়ে বসবে, তারা তাদের হাতে প্রশ্নপত্র দিবে, বলবে আপনি পড়েন, পরে আপনি দেখেন কোথাও বোঝার অসুবিধা আছে কিনা। উনি পড়বে, পরে যদি বলে আমরা তো এই প্রশ্নটা বুঝলাম না, গণনাকারী বুঝাই দিবে। যতক্ষণ পর্যন্ত না সেই ব্যক্তি না বুঝবে, গণনাকারী তাকে সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে তখন দিয়ে আসবে প্রশ্নপত্র, যে আপনার কাছে দিয়ে গেলাম, আমি 2 দিন পরে আসতেছি, আমি এসে নিয়ে যাব। এগুলো বাই কোশ্চেনিয়ার মেথড। প্রথমটা ছিল গণনাকারী হাতে থাকবে, আলাপ করে করে সে তথ্যগুলি নিয়ে পূরণ করবে। দ্বিতীয়টা হলো সে প্রশ্নপত্র দিয়ে আসবে, একটা সময় বলে দিয়ে আসবে যে কখন আবার আসবে। যখন দ্বিতীয়বার সে যাবে, সে আবার পরিবার প্রধানের সাথে বসে প্রশ্নপত্র দেখবে কোথাও কোনো গ্যাপ আছে কিনা, বা যদি গণনাকারী কোনো কিছু বুঝার থাকে তার থেকে যে আপনি যেটা লিখলেন এটা একটু বুঝিয়ে দেন, এইভাবে করে তারপরে নিয়ে আসবে। এটা কোশ্চেনিয়ার। কম্বিনেশন, কোনো ক্ষেত্রে উভয় পদ্ধতিকে সংমিশ্রণে ব্যবহার করা। কোথাও গণনাকারী নিজে দিয়ে আসে, কারণ অনেক পরিবার আছে যেই পরিবারে লেখাপড়া নাই, তাদেরকে প্রশ্নপত্র দিয়ে আসতে তারা এটা পারবে না। ওই ক্ষেত্রে গণনাকারী নিজে বসে ফিল আপ করে নিয়ে আসবে। আর যেসব পরিবারে শিক্ষিত, ভালো শিক্ষিত, তারা বলবে ঠিক আছে আপনার দরকার নেই, আপনি প্রশ্নপত্র দিয়ে যান, আমরা ফিল আপ করবো, আপনি নিয়ে যান। এটা দিস ইজ কল্ড কম্বিনেশন পদ্ধতি। আমাদের দেশে উভয় পদ্ধতি আমরা ফলো করি, কারণ আমাদের দেশে অশিক্ষিত অনেকে আছে, অর্থাৎ অশিক্ষিত ঠিক না, কোশ্চেন এটা ফিল আপ করার মতো জ্ঞানটা তাদের নাই। এই জন্য এই ক্ষেত্রে গণনাকারী সেটা দিয়ে চলে আসবে। তাহলে আমাদের প্রথমে ছিল ধরন, 2 ধরন, ডি ফ্যাক্টো, ডি জুরি। আর পদ্ধতি হলো 3 রকম, বাই ইনামোরেশন, বাই কোশ্চেনিয়ারি এন্ড বাই কম্বিনেশন মেথড। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, এখন যাই আমরা ইম্পর্টেন্স অফ সেন্সাস। স্যার কি বলো। ওই যে আগের স্লাইডে স্যার ওই যে কম্বিনেশন মেথড যেটা আছে না, এটা স্যার আরেকবার একটু বলুন। আচ্ছা, কম্বিনেশন মেথড হলো, তবে ইনামোরেশন তো বুঝছো। ইনামোরেশন 1 নম্বর হলো গণনাকারী হাতে থাকবে প্রশ্নপত্র বা ফর্মটা, সে তাদেরকে দিবে না, তাদের থেকে আলাপ করে 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 তথ্যগুলি সংগ্রহ করবে। অনেক সময় হয়তো একদিনে পারে না, দ্বিতীয় দিনে যেতে হয়, এমন হতে পারে। বাই কোশ্চেনিয়ার, এখানে গণনাকারী হাতে থাকবে না, সে পরিবার প্রধানকে ব্যাপারটা ব্যাখ্যা করে তাদের কাছে দিয়ে আসবে। 2-3 দিন পরে বা একটা নির্দিষ্ট সময় দিবে, নিয়ে আসবে। আসার সময় সে আবার দেখে নিবে প্রশ্নপত্রটা বা ফর্মটা সঠিকভাবে পূরণ হয়েছে কিনা। এখন কথা হলো যে 3 নম্বরটা কি, আমাদের দেশে অনেক পরিবার এতটা শিক্ষিত না যে প্রশ্নপত্র দিয়ে আসলে তারা ফিল আপ করতে পারবে। তারা হয়তো অনেকে ভালো মতো বুঝতেও পারবে না, হয়তো ক্লাস 7-8 পর্যন্ত পড়ছে, অনেক রিক্সাওয়ালা পরিবার আছে, অনেক দিনমজুরে পরিবার আছে, ওদেরকে কোশ্চেনিয়ার পদ্ধতিতে সম্ভব না। ওই ক্ষেত্রে গণনাকারী নিজে বসে থেকে ফিল আপ করে আনতে হবে। আর অনেক পরিবার আছে, তারা বলবে আপনি আমাদেরকে দিয়ে যান, আমরা পূরণ করে রাখবো, আপনি এসে নিয়ে যাবেন। তাহলে আমাদের দেশে যেহেতু এরকম শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত লোকজন বেশি, আমরা 2টা পদ্ধতি অবলম্বন করি বাই কম্বিনেশন। কোন বাসায় পরিবারকে আমরা নিজেরা বসে ফিল আপ করে নিয়ে আসি, ইনামোরেশন মেথড ফলো করি। আর কোন বাসায় আমরা প্রশ্নপত্র দিয়ে আসি। এই 2টাকে সমন্বয় করে 3 নম্বরে কম্বিনেশন মেথড আসবে। আমাদের দেশে, অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি, যেখানে শিক্ষিত অশিক্ষিত মিশ্রিত আছে, ওই ক্ষেত্রে আমরা ইনামোরেশন মেথড ফলো করি, কোশ্চেনিয়ার। অর্থাৎ কোন বাসায় আমরা প্রশ্নপত্র দিয়ে আসি, আর কোন বাসায় আমরা নিজেরা বসে ফিল আপ করে নিয়ে আসি। এই জন্য এটাকে বলা হয় কম্বিনেশন মেথড। বুঝে গেছে? জি স্যার। এবং দেখবো সেন্সাসের আগে অনেক প্রচার হবে যে আপনাদের গণনাকারী যাবে, আপনার সঠিক তথ্য দিন, টিভিতে, পেপারে অনেক প্রচার হয়ে যাবে, যেন আমরা আগে থেকেই অ্যাওয়ারনেস হয়ে যায়, সচেতন হয়ে যায়, যেন আমাদের কাছে এই তথ্যগুলি দিতে হবে, আমরা তথ্যগুলি যেন সঠিকভাবে তৈরি করে রাখি।
আমাদের সেন্সাসের গুরুত্ব কি, আমাদের কেন এত কষ্ট এত খরচ করা দরকার, এবং এটার জন্য একটা বিভাগ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটা বিরাট অফিসই আছে অনেক বড় আগারগাঁওতে, ফর পপুলেশন ইনামোরেশন, অর্থাৎ আমাদের জনসংখ্যা গণনা করার জন্য এই দরকার। নাম্বার 2 আর কি দরকার, ওই যে বলছে ডেমোগ্রাফিক, মনে আছে, ফর অবটেনিং দ্য সেলিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পপুলেশন, জনগোষ্ঠীর মূল কিছু বৈশিষ্ট্য, যেমন বয়স, 0 থেকে 1 বছর কত কত কয়জন আছে, প্রথমে ধরো নিউনেট 0 থেকে 28, 0 থেকে 1 বছর, 1 থেকে 5 বা 5 থেকে 20, বয়স ভিত্তিক জনসংখ্যা আমরা বের করবো। সেক্স, ছেলে কয়জন মেয়ে কয়জন, তার মধ্যে আবার কোন বয়সের ছেলে কয়জন মেয়ে কয়জন, রিলিজিয়ান, কোন জাতির জনসংখ্যা কতজন, কোন জাতির জনসংখ্যার মধ্যে ছেলে কয়জন মেয়ে কয়জন, কোন জাতির মধ্যে ছেলে মেয়ের মধ্যে বয়স ভিত্তিক কতজন, লিভিং কন্ডিশন, তাদের মানে তাদের জীবনযাত্রা কেমন, মানে লোয়ার ইনকাম গ্রুপ, মিডল ইনকাম গ্রুপ, হাইয়ার ইনকাম গ্রুপ, একটা রেঞ্জ করে, সে ধরো 5,000 টাকার মতো যাদের তারা লোয়ার ইনকাম গ্রুপ, 50,000 টাকা পর্যন্ত যাদের মিডল ইনকাম গ্রুপ, মোর দেন 50,000 এর উপর ভাগ করে, আর ইনকাম তার আয় রোজগার কত, এই তথ্যগুলি আমরা পাবো। আর কি the data provide a frame of reference and baseline for planning and action, আমরা একটা দেশের যখন পরিকল্পনা প্রণয়ন করি, যখন বাজেট প্রণয়ন করি, আমাদের ভবিষ্যতে দেশটাকে কিভাবে চালাবে, এটা যদি আমরা এই পরিকল্পনা তৈরি করতে চাই, তখন আমাদের 1 এবং 2 নম্বর থেকে তথ্য নিয়ে আসি। তথ্য নিয়ে এসে আমরা ওই তথ্যের ভিত্তিক আমরা যেমন স্বাস্থ্য সেবা কিভাবে দিব, শিক্ষা কিভাবে করব, ধর্মীয় মানে প্রতিষ্ঠানগুলি কতগুলি লাগবে, মসজিদ কটা লাগবে, মাদ্রাসা কটা লাগবে, স্কুল কটা লাগবে, ছেলেদের স্কুল কটা, মেয়েদের স্কুল কটা, এই যে আমাদের পরিকল্পনা করতে হবে, এগুলি কিন্তু একটা ভিত্তি লাগে, বেজ লাইন, ওই যে উপরে 2টা তথ্য থেকে আমরা ওই তথ্যগুলি, যে আমাদের যদি হয় প্রাইমারি স্কুলে কটা লাগবে, সেকেন্ডারি স্কুলে কটা, হায়ার সেকেন্ডারি কটা, তারপরে আমাদের মাদ্রাসা কটা লাগবে, তারপরে মসজিদ কয়টা, মন্দির কয়টা, গির্জা কয়টা, এই যে এগুলি পরিকল্পনা করার জন্য, তারপরে আমাদের স্বাস্থ্য খাতে মানে পেডিয়াট্রিক, শিশু চিকিৎসার জন্য কি রকম ওষুধ লাগবে, তারপরে এল্ডারলির জন্য কি কি লাগবে, হাসপাতাল কয়টা লাগবে, এগুলি সব এই যে প্ল্যানিং, একটা ফ্রেমওয়ার্ক, একটা কাঠামো তৈরি করার জন্য আমরা এই তথ্যগুলি থেকে সাহায্য নিই। ডাটা হেলথ এন্ড রিসার্চ, ভবিষ্যতে যদি কোনো বিষয়ে গবেষণা করতে চায়, তখন এই তথ্যগুলি আমাদের গবেষণায় একটা সহায়তা করে। হেল্প ইন ফর্মুলেটিং স্ট্র্যাটেজি অফ গভর্নমেন্ট প্রোগ্রাম, কর্মসূচি, ইপিআই প্রোগ্রাম আমরা করি না, ইপিআই প্রোগ্রাম করি, ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম করি, আমাদের ওই তথ্য থেকে আমরা পাবো যে ফার্টাইল উইমেন কতজন আছে, দম্পতি কতজন আছে, পরিবার পরিকল্পনা আমাদের কোন পদ্ধতি কতগুলি সুযোগ তৈরি করা লাগবে, তারপরে আমাদের এইসব যেমন ইপিআই কর্মসূচিতে বাচ্চা কতজন এই বয়সে বাচ্চা আছে, তাহলে আমাদের টিকা কতগুলি আমদানি করা লাগবে, আমাদের ভিটামিন এ ক্যাপসুল কতগুলি লাগবে, এই যে কর্মসূচির জন্য এই যে নীতিমালা তৈরি করা পদ্ধতি, এগুলির জন্য আমরা ওই তথ্যগুলি লাগবে। অর্থাৎ সেন্সাস থেকে আমরা সেন্সাসের ব্যবহার, সেন্সাসের গুরুত্ব হলো এই কাজে আমাদের সেন্সাসের বা আদমশুমারি তথ্যগুলি আমরা কাজে লাগাবো। তাহলে কি কি কাজে আমরা প্রথমে সেন্সাস দিয়ে কি করি, পপুলেশন এনামোরেশন, একটা দেশের জনসংখ্যা সম্পর্কে ধারণা পাই। ফর অবটেনিং দ্য সেলিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পপুলেশন, জনগোষ্ঠীর বিশেষ বৈশিষ্ট্য, এজ, সেক্স, রিলেশন, লিভিং কন্ডিশন, ইনকাম। আর আরো কি পাই, দ্য ডাটা প্রোভাইড এ ফ্রেম অফ রেফারেন্স এন্ড বেসলাইন, ভিত্তি তৈরি করে দেয়, কাঠামো তৈরি করে দেয়, কেন, ফর প্ল্যানিং এন্ড অ্যাকশন, পরিকল্পনা প্রণয়ন এবং পরিকল্পনা কার্যকরী করার জন্য একটা ভিত্তি তৈরি করে দেয় তথ্য থেকে। ডাটা হেলথ এন্ড রিসার্চ, কেউ যদি কোনো বিষয়ে গবেষণা করতে চায় এখান থেকে তথ্য নিতে পারে। হেলথ ইন ফর্মুলেটিং স্ট্র্যাটেজি ফর গভর্নমেন্ট প্রোগ্রাম, সরকারের কর্মসূচি দিয়ে একটা নীতিমালা তৈরি করার জন্য আমরা তথ্য থেকে এই ডাটাগুলি থেকে সহায়তা পাই। আমাদের এই সেন্সাসে কিন্তু ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেট, ফার্টিলিটি রেট সব আমরা পেয়ে যাব। বুঝে গেছে? জি স্যার। বুঝতে পারতেছো তো? আচ্ছা, পপুলেশন এস্টিমেশন, এটা হলো সেন্সাস। এখন জনসংখ্যা হঠাৎ করে আমাদের কোনো একটা বছরের জনসংখ্যা জানা দরকার, তাহলে আমরা কিভাবে করব? হোয়াট ইজ পপুলেশন এস্টিমেশন? অ্যাসেসমেন্ট অফ দ্য সাইজ অফ দ্য পপুলেশন বাই ক্যালকুলেশন, জনগোষ্ঠী গুণে জনগোষ্ঠীর সংখ্যা নির্ধারণ করাকে বলা হয় এস্টিমেশন বা নিরূপণ, জনসংখ্যা নিরূপণ। দ্য পপুলেশন অফ দ্য সেন্সাস ইয়ার ইজ নোন ফ্রম দ্য সেন্সাস রিপোর্ট। এখন যে বছর আদমশুমারি হইলো ওই বছরের জনসংখ্যা আমরা ওই রিপোর্ট থেকে জানতে পারবো, যে ওই
যে প্রতিবেদনটা বের হবে সেখান থেকে আমরা জানতে পারবো। কিন্তু যদি মাঝখানে কোনো সময় আমাদের জনগোষ্ঠীর সংখ্যা জানা দরকার পড়ে, তাহলে আমরা কিভাবে করব? The population of the inter-census year is estimated by, আমরা 10 বছর পর জনসংখ্যা গণনা করি, কিন্তু যদি মধ্যবর্ষীয় জনসংখ্যা লাগে কিভাবে করব? ন্যাচারাল ইনক্রিজ মেথড। মানে কি? একটা ফর্মুলা দিয়ে তৈরি করা হয়, একটা গড় দিয়ে, যে প্রতি বছর আমাদের জনসংখ্যা 2% বাড়বে, ধরো একটা আমরা ঠিক করলাম। তাহলে এখন আমাদের 2011 সালে যে জনসংখ্যা ছিল তার সাথে 2% যোগ করে 2012টা বার করতে পারবো, তার সাথে আবার 2% যোগ করে 2013টা বার করতে পারবো। বুঝা গেছে? দিস ইজ কল্ড ন্যাচারাল ইনক্রিজ মেথড, প্রাকৃতিক একটা আমাদের। তবে আমরা একটা আগেই জানি জনসংখ্যা বৃদ্ধির হার যদি শতকরা 2%-এর অধিক হয়, তখন আমরা তাকে কি বলি? আমরা ফ্যামিলি প্ল্যানিং এ পড়ছি কিন্তু ইয়েস, কি বলি বলো তো? বলো। পপুলেশন এক্সপ্লোশন। দ্যাট ইজ কল্ড পপুলেশন এক্সপ্লোশন, জনসংখ্যা বিস্ফোরণ। এটা আমরা কিন্তু ফ্যামিলি পড়ে আসছি। জনসংখ্যা বৃদ্ধির হার যখন শতকরা 2 এর বেশি হয়, তাহলে এত বৃদ্ধি হবে না। একটা ফর্মুলা ব্যবহার করে বের করা হয় যে যদি জনসংখ্যা বৃদ্ধির হার বছরে 1% হয়, তাহলে আমাদের 2010-11 সালের সেন্সাসে যা ছিল তার সাথে শতকরা 1% বৃদ্ধি ধরে আমরা বলবো ভারতে এত হবে, 1% বৃদ্ধি ধরে। এইভাবে আমরা ন্যাচারাল ইনক্রিজ মেথড একটা আছে, এই পদ্ধতিতে জনসংখ্যা বৃদ্ধি বার করতে পারি। অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন মেথড, এটা একটা পদ্ধতি আছে। জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন মেথড, এটা একটা পদ্ধতি আছে। এগুলি যারা ডেমোগ্রাফিতে হায়ার স্টাডিজ করে তাদেরকে এই পদ্ধতিগুলি শেখানো হয়। আরেকটা কথা আছে, মিড ইয়ার পপুলেশন, মধ্যবর্ষীয় জনসংখ্যা। এটা আমরা কিভাবে বার করি বলছিলাম, খেয়াল আছে? আমরা এখন ধরো এই 2020 সাল শেষ হইতে আর কয়দিন আছে? 2020 সাল শেষ হইতে আর কয়দিন? 3 দিন। জি স্যার, 3 দিন। 3 দিন। 3 দিন আছে, পরে 4 কিন্তু দিন স্যার। আমরা 4 দিন, আজকে 4 দিন, এক ক্ষেত্রে আমরা 4 দিন পর 2022-21 সালে প্রবেশ করব। এখন 2021 সালের জানুয়ারিতে আমরা যদি বলি যে 2020 সালের জনসংখ্যা একটা মধ্যবর্ষীয় জনসংখ্যা, তখন আমরা 2020-এর 1 জানুয়ারি কত ছিল, 2020-এর 31 ডিসেম্বর কত ছিল, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মিড ইয়ার পপুলেশন বা মধ্যবর্ষীয় জনসংখ্যা পাই। আমরা মিড ইয়ার পপুলেশনটা কোথায় ব্যবহার করছি খেয়াল আছে? ওই যে ইনসিডেন্স রেট, প্রিভ্যালেন্স রেটের জি স্যার। ডিনোমিনেটরে আমরা এটা ব্যবহার করছি। আচ্ছা, তাহলে আমরা সেন্সাসটা আবার দেখি। সেন্সাসটা একটু কি আবার দেখে নাও। সেন্সাসটা তোমার স্ন্যাপ নাও আর একবার নিজেরা পড়ো। সেন্সাসটা স্ন্যাপ নাও আর নিজেরা পড়ে নাও। প্রথমে হলো সেন্সাসের ডেফিনিশন কাকে বলে। অনেক সময় চলে আসে শর্ট নোট সেন্সাস। দেখো যদি হয়ে যায় আমরা নেক্সট স্লাইডে যাব। জি স্যার, নেক্সট। সেন্সাস 2 ধরনের, ডিফ্যাক্টো, ডি জুরি। গণনাকারীরা গণনা করার সময় যাকে যেখানে পাবে সেখান থেকে গুনে নিয়ে আসা, দিস ইজ ডিফ্যাক্টো। আর ডি জুরি হলো স্থায়ী বাসিন্দা হিসাবে গণনা করা। সাধারণত ডি জুরিতে অ্যাপ্লাই করা হয়, কারণ ডিফ্যাক্টো তো অনেক সময় ডাবল কাউন্টিং হয়ে যায়। স্যার নেক্সট। শহীদুল ইসলাম কিছু বলতে চাচ্ছে? শহীদুল?
এই যে আবার দিচ্ছি। কেমন আছো? এই তো আছে বাসায়, ক্লাস দিচ্ছি আর কি, একটা সিআরপি। বলো। অনলাইনে, হ্যাঁ অনলাইনে। কই আসছিলা? আসো বড় বাসায়। আসবা? হ্যাঁ আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা 10 মিনিট পরে আমি নিচে আসতেছি, দেখা হবে। না নিচে 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 মাথায় আমরা নিচে আসো না, আসো না, ওই যে
মোহাম্মদ সাহেব আসবে, একটা চেয়ার রেডি করে একটু বসে নিচে, আমি আসবো, উনি আসলে আমাকে খবর দিও। মোহাম্মদ তুমি চিনো, ঢাকা স্টুডেন্ট, হ্যাঁ, 15 মিনিট পরে আসবে, আর 15 মিনিট পরে আসবে, একটা চেয়ার দিয়ে বসে বলছে, তারপর আমাকে খবর দিও, আমি নিচে আসবো। হ্যাঁ, আচ্ছা। সূচনা জি স্যার সূচনা আছি। জি স্যার। এটা আছে আমি দেখছি তো, কিন্তু 18 জনের বেশি আর আসে নাই সেকেন্ড সেশনে। আমরা কি দেখায় শেষ করে দিই, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। অপেক্ষা করছিলাম, কারণ তোমরা যারা আসার তারা আইসা পড়ছো ঠিকই। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। আজকে পার্সেন্টেজ দিছো 36 জনকে না সূচনা? জি স্যার বাস আর দিয়া 36 জনকে দিছে। বাস ওটা রাখো তোমার কাছে। এই যে আমরা জাস্ট দেখতেছিলাম, তো ছবিগুলি নাও, ছবিগুলি নিতে পারছো? ছবিগুলি নাও আর না, দেখো। স্যার। এই যে নাও, আজকে ক্লাস এখান থেকে শুরু, ছবিগুলি নাও, নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বলো, তারপর আমরা শেষ করে দিব। তবে একটা মেসেজ দিয়ে রাখি, আমাদের যে বুধবারের ক্লাসটা, বুধবারের ক্লাসটা আমরা কখন নিব? 11টায় আছে না? জি স্যার। তোমাদের কালকে তোমাদের কি ক্লাস আছে সকালে? স্যার বায়োকেমিস্ট্রি, তারপরে ফিজিওলজি। তাহলে কালকে গ্যাপ নাই, ঠিক আছে। বুধবারে আমাদের ক্লাসটা আমরা 10টার সময় রাখি, 11টা না রাখে? দেখো তো রুটিনে কি আছে। স্যার 10টার 10টায় সময় স্যার ডোপামাইন ক্লাস আছে, থেরাপিউটিক এক্সারসাইজ। আচ্ছা বুধবারে না? কালকে 8টায় 9টায় জি স্যার। 10টায় টানা ক্লাস। না কালকে রাখবো, কালকে 8টা 9টা 10টা টানা ক্লাস, তাই না? না কালকে জি কালকে স্যার। কালকে রাখবো। আচ্ছা ঠিক আছে, 11টায় থাক বুধবারে, শিডিউল চেঞ্জ করবো না, অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা, ঠিক আছে, আচ্ছা স্যার। ব্যস্ত হয়ে যাবে। আচ্ছা এই দেখো, তাহলে তোমার ছবি নিয়ে নাও সেন্সাসের, এই যে ডেফিনেশনটা। কোন ডেফিনেশন তো ক্লিয়ার, তাই না? জি এই যে স্যার। এটা হলো টাইপস তো তোমাদের ক্লিয়ার মনে হয়, কোনো সমস্যা নাই। আমরা ইউজুয়ালি ডি জুরিটা ফলো করি আর কি, যদিও ডি ফ্যাক্টর অনেকে করে, কিন্তু অ্যাকচুয়ালি ডি ফ্যাক্টরতে একটা অসুবিধা কি, ডাবল কাউন্টিং হতে পারে। ধরো একজন বাইরে আছে, আমরা গুণে নিয়ে আসলাম, বাসায় গেলাম, পরিবার প্রধান আবার তার নামও বলে দিল যে আমাদের আরেকটা সদস্য আছে, এরপর ডাবল কাউন্টিং হতে পারে, কিন্তু ডি জুরিতে সেই সম্ভাবনা নাই। আর মেথড আমরা গণনাকারীরা নিজেরা গণনা করবে, কাগজটা নিজের হাতে স্যার। রাখবে। কোশ্চেনিয়ার বলো। ডি জুরিতে হচ্ছে একবারে ডাইরেক্ট বাসায় গিয়ে গুনে। একেবারে আরেক বাসায় গিয়ে একবারে এখানে বাইরে টারে কার আছে দরকার নেই, বাসায় গিয়ে পরিবার প্রধানকে বলবো এবং সে তার থেকে তথ্য নিব, দরকার পড়লে হয়তো কাগজপত্র আমাদের যদি মনে করে দেখার দরকার দেখতে পারি। এইভাবে আমরা ডিজুরিটা করবো বাসায় গিয়ে গিয়ে, এটা হলো সঠিক পদ্ধতি ডিজুরিটা। আর মেথডটা 3 রকম, গণনাকারীরা নিজেরা গিয়ে বসে গণনা করে নিয়ে আসবে, আর কোশ্চেনিয়ার গণনাকারী একটা ফরম্যাট বা চেকলিস্ট বা প্রশ্নপত্র দিয়ে আসবে, পরে গিয়ে সংগ্রহ করবে। কম্বিনেশনে দুই পদ্ধতি একত্র করলে বলা হয় কম্বিনেশন মেথড, এটি এখন আমাদের দেশে ফলো করা হয় কম্বিনেশন মেথড। আমাদের লাভ কি, জনসংখ্যা সম্পর্কে, সার্বিক জনসংখ্যা সম্পর্কে জানতে পারি, তাদের বয়স, লিঙ্গ, ধর্ম, বসবাসের অবস্থান, আয় রোজগার সম্পর্কে জানতে পারি। এই তথ্য থেকে আমরা আমাদের দেশের পরিকল্পনা প্রণয়নে সহায়তা হয়। যারা গবেষণা করে তারা এই তথ্য কাজে লাগিয়ে গবেষণা করতে পারে। আর সরকার যে কর্মসূচি দিয়ে, যেমন ইপিআই কর্মসূচি, ফ্যামিলি প্ল্যানিং কর্মসূচি, তার প্রাইমারি হেলথ কেয়ার কর্মসূচি, তখন তারা এই তথ্য থেকে এই এই সেন্সাস থেকে তথ্য নিয়ে তখন তখন কর্মসূচিগুলি প্রণয়ন করতে সহজতর হয়। আর পপুলেশন জনসংখ্যা গণনা যদি ইন্টার সেন্সাস ইয়ার লাগে, তখন জনসংখ্যা গণনার জন্য 3টা পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হলো ন্যাচারাল ইনক্রিজ মেথড, একটা হলো অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন মেথড, আর জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন মেথড। আজকে আমরা এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, কালকে আমরা তাহলে 11টার সময় বসবো, ঠিক আছে? ওকে স্যার।
কালকে স্যার আমরা সবাই অ্যাসাইনমেন্টের কোশ্চেন ও অ্যাসাইনমেন্টের কোশ্চেন রাইট অ্যাসাইনমেন্ট দেখি তো রেডি করা আছে কিনা দেখি অ্যাসাইনমেন্টের কোশ্চেন হ্যাঁ আছে আছে তৈরি করা আছে ও না কোশ্চেন তৈরি করা নাই আচ্ছা ঠিক আছে কালকে দিয়ে দিব হ্যাঁ আমি অ্যাসাইনমেন্ট প্রশ্ন তৈরি করে কালকে দিয়ে দিব ওকে ঠিক আছে না রেডি করা হয়নি না ঠিক আছে কালকে দিব ওকে আচ্ছা ওকে স্যার তোমরা ভালো থাকো কালকে আমরা ইনশাআল্লাহ 11টায় বসবো এই সবাইকে বলে দিও যে আজকে আউট অফ 60 36 আসছে মাত্র সেকেন্ড সেশনে আসছে মাত্র 18 জন সবাইকে বলে দিও জয়েন করতে নাহলে তোমার আমার আবার ম্যাডামের সাথে যোগাযোগ করতে হবে মেন্টর ম্যাডামের সাথে যে ওরা তো ক্লাস করতে চাচ্ছে না এক আর দ্বিতীয়ত তোমাদের নতুন ব্যাচের কিন্তু আসে নাই আহসান হাবিব আসে নাই আর সামিয়া ইসলাম সারা এই দুজন আসে নাই স্যারও জয়েন করছিল তো ক্লাসে স্যার সারা স্যার ওর নেটে প্রবলেম তাই চলে গেছে মানে স্যার ওর ছিল ডিসকানেক্ট হয়ে গেছে স্যার জি স্যার ও ছিল আচ্ছা কিন্তু আহসান হাবিব কিন্তু অনেক অ্যাবসেন্ট আছে ওর সমস্যা পড়বে ঠিক আছে আহসান হাবিবকে বলে দিও ঠিক আছে আর তোমরা যে সূচনা তোমার ব্যাচের পুরানো ওদেরকে বলো নালে কিন্তু ওই যে আমার আবার ম্যাডামের সাথে আলাপ করতে হবে ওরা তো ক্লাস করতে চাচ্ছে না ম্যাডামকে কিছু করতে হবে ঠিক আছে আচ্ছা স্যার বলে দিব নি বলে দিও যে স্যার কিন্তু ম্যাডামের সাথে যোগাযোগ করবে তোমরা ক্লাসে আসো মানে এগুলি তো তোমরা পাও নাই সেন্সাস পাইছিলা পুরো আগের ক্লাসে না স্যার পাইনি না স্যার পাই নাই এই জন্য ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমার মন সারা বন্ধু প্রাণ সারা